ভারতে এখন সময় হয়েছে এটা 5টা 18 আর এখানে বাজে 7টা 48। যদি বাই চান্স লেট হয়ে যায় আর বৃষ্টি পড়ে কোথাও যদি আমি আটকে যাই তাহলে আর ওখানে পৌঁছতে পারবো না। সো এতদিনের অপেক্ষা, এতদিনের প্ল্যানিং সব শেষের পর্যায়ে। আই সেভড বেস্ট ফর দ্য লাস্ট। একটা এইখান থেকে কুয়ালালামপুর আর একটা কুয়ালালামপুর থেকে কলকাতার। আর যে জায়গাটার জন্য সব থেকে বেশি এক্সাইটেড সেটাতেও এলাম। ভগবান আমার সঙ্গ দিয়েছে এবং যাতে আমি ভালো করে ঘুরতে পারি সেইটার ব্যবস্থা করে দিয়েছে। গুড মর্নিং। আজ আমার লঙ্কাবিতে লাস্ট দিন। এখন সকালবেলা এখানে ব্রেকফাস্ট করতে বসেছি। কালকে যা ব্রেকফাস্ট ছিল এক্স্যাক্টলি সেম আছে, বাট দুটো স্লাইস আমি বেশি নিয়েছি। আর যেরকমটা বললাম এটা লঙ্কাবিতে আমার লাস্ট দিন। এখন আমি এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে স্কাই ব্রিজ। স্কাই ব্রিজ দেখার পর ওখান থেকে ডাইরেক্ট এয়ারপোর্ট যাবো। ব্যাগপত্র সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, স্কুটিতে রাখা আছে। এখন জাস্ট খাবো আর বেরোবো। টাইম হয়েছে এখন সকাল 8:30। 9:30টার সময় স্কাই ব্রিজ খুলে যায় আর এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি ওই 15 কিলোমিটারের মতন মেবি। যদিও বা এটা 15-20 দিন পর ওপেন হচ্ছে, কারণ এটা অ্যানুয়াল মেনটেন্যান্সের জন্য বন্ধ ছিল। আর 20 তারিখ হচ্ছে ফার্স্ট খুলছে এটা, তো সেই কারণে হতে পারে অনেক ভিড় হবে। অলরেডি এটা একটা সানডে। অমলেট আছে, ব্রেড, জ্যাম, রুটি স্লাইস দুটো, এখানে আরও 4টে আছে টোটাল। একটা তরমুজের স্লাইস আছে আর কফি আছে। ক্যামেরায় দেখা যাবে না কিন্তু ওই দূরে দেখা যাচ্ছে স্কাই ব্রিজ, ওই পাহাড়ের ওপরে পুরো স্পষ্ট দেখতে পাচ্ছি এখান থেকে, কারণ কোনো মেঘলা নেই, কোনো কিছু নেই। এই যে এখানে স্কুটিটা রেখেছি এয়ারপোর্টের পাশেই। আর এই যে এটা হচ্ছে আমাদের মালাক্কা প্রণালী। আর এই দূরে এই যে গ্যাপটায় এখানেই দেখা যাচ্ছে সেই স্কাই ব্রিজটা। জানি না জুম করে আসবে কি না, বাট এই যে স্কাই ব্রিজ, এই যে এইখানটা আমার ঠিক নোকের মাথায়। যেতে যেতে দাঁড়িয়ে একটুখানি মজা নিয়ে নেবো আর কি, কারণ এরপরে তো এই পথে আর আসবো না। আমার সামনেই এয়ারপোর্ট, ওই স্কাই ব্রিজটা আমার বাঁ হাতে আছে, ওখান থেকে দেখে একদম এয়ারপোর্টেই ঢুকবো ডাইরেক্ট। বিদেশে এসে স্কুটি চালানো বিদেশের রাস্তায় আলাদাই মজা। আচ্ছা দেরি না করে যাওয়া যাক। আমি যে লঙ্কাবিতে এসে এত সুন্দর ওয়েদার পাবো সেটা আমি কোনো সময় ভাবতেই পারিনি। আমি তো ভেবেছিলাম এখানে এসে বৃষ্টিতে ভিজতে হবে, কারণ সময়টা তো বর্ষাকালেরই। যাই হোক, ভগবান আমার সঙ্গ দিয়েছে এবং যাতে আমি ভালো করে ঘুরতে পারি সেইটার ব্যবস্থা করে দিয়েছে। এবার একদিক ঠিক করতে গিয়ে আরেক দিক তো একটু খারাপ হবেই। যেরকম বর্ষা থেকে বাঁচাতে গিয়ে গরমের কবলে আমাকে পড়তে হয়েছে। বাহ, কি সুন্দর একটা ব্রিজ। কি সুন্দর, দারুণ দারুণ, খুব সুন্দর সাজানো গোছানো এটা। আমি এই ধরনেরই অ্যাডভেঞ্চার পছন্দ করি। 9 কিলোমিটার যেতে মোটে 13 মিনিট দেখাচ্ছে, ভাবা যায়? এই এখান থেকে পাহাড়ে ওঠা শুরু হয়ে গেল। এখন আঁকা বাঁকা পথ আমায় দেখাচ্ছে, কারণ পাহাড়ের কিছুটা উপরে তো উঠতেই হবে। মানে কোনো ভয় নেই, আরামসে চালিয়ে যাও। অপোজিট লেনের গাড়ি কোনো সময় এই লেনে আসবেই না, এটাই এখানকার নিয়ম। মানে আমি যদি এই লেনে থাকি ওই লেনে যেতে পারবো না, আর ওই লেনে কেউ থাকলে এই লেনে আসবেই না। তো এই লেনে স্পিডে যদি চালাতে হয় চালাতে পারো,
কিন্তু আমি তো সেরকম কোনো স্পিডে চালাচ্ছি না, ম্যাক্সিমাম 60তেই চালাচ্ছি, কিন্তু তাতেও আমার অনেক মজা আসছে। মাই গড, দৃশ্যটা একবার দেখো, কি দারুণ লাগছে। অলমোস্ট চলেই এসছি, আর 850 মিটার বলছে। মোটরসাইকেল পার্কিং অনলি। স্কুটি এখানে রেখে দিয়েছি, এই রাস্তা দিয়ে এলাম, এখান দিয়ে এসে এখান থেকে ঢুকতে হয়, মানে এটা হচ্ছে মেন রাস্তা লঙ্কাবির দিকে যাওয়ার, মানে মেন সিটির দিকে যাওয়ার। এই রাস্তাটা এসে এখান থেকে টার্নিং নিয়ে জাস্ট এখানে এসে বাইকটা রাখলাম। ওরিয়েন্টাল ভিলেজের গেট হচ্ছে এদিকে। এখন দেখি কোথায় গিয়ে আমাকে আমার টিকিটটা স্ক্যান করাতে হবে। আর আমার সবথেকে বড় প্রবলেম হচ্ছে পিঠে ব্যাগটাকে নিয়ে ঘুরতে হবে, কিছু করার নেই। এই একটা দিন, এই একটা জায়গা আমাকে একটুখানি কভার করতে হবে। সময় হচ্ছে এখন 9:25, 9:30 থেকে টাইম, এখনও 5 মিনিট বাকি। কিন্তু এইদিকে অনেকগুলো শপ খুলে গেছে, আজকে প্রায় 1 মাস পর এটা খুলেছে, সেই জন্য একটু সকাল সকাল আসাটা দরকার ছিল আমার। ওরিয়েন্টাল ভিলেজও এক্সপ্লোর করা যায়, যদিও এখানে খুব বেশি কিছু আছে বলে মনে হয় না, মানে আমার জন্য খুব বেশি কিছু আছে সেটা মনে হয় না, কারণ এখানে ম্যাক্সিমাম এরিয়াটা হচ্ছে শপিং কমপ্লেক্স। লাইন পড়েছে দেখো সকালবেলা, ওই দিক পর্যন্ত লাইন আছে। Ma'am, online ticket, right, that way. Yeah. Can I go there? Yeah. Oh. তো অনলাইন টিকিট থাকলে ডাইরেক্ট এখানে ঢুকিয়ে দিচ্ছে, আমরা এটা স্ক্যান করেই চলে যেতে হবে ডাইরেক্ট, আর না হলে কিন্তু বড্ড অনেক লাইন পড়েছে। কেন ওকে ভাই, এন্ট্রি পেয়ে গেছি, খুব তাড়াতাড়ি হয়ে গেল, বুঝলাম না। এবার হচ্ছে কেবিল কার্ডটা নিতে হবে। এই যে মানে সব জায়গায় এক্সট্রা টাকার খাওয়ার ঠিক রাস্তা আছে, মানে নর্মাল লাইন হোক আর এক্সপ্রেস লাইন হোক। যারা এক্সপ্রেস লাইনের টিকিটের জন্য আলাদা পয়সা দিচ্ছে তাদেরকে একদম ফার্স্ট ঢুকিয়ে দিচ্ছে, আর যারা নর্মাল লাইন মানে নর্মাল টিকিট কেটেছে তাদেরকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সময়টাকে ওয়েস্ট করাচ্ছে। Thank you to let me in. After 1 month of closing, this is starting today. তো ওই নিচে থেকে ওপরে উঠে এলাম, এটা ইটস লাইক এ মিডল স্টেশন। ওয়াকেবল পাথ আছে যেখানে ওঠা যায়, আর এখান থেকে খুব ভালো ভালো ছবিও নেওয়া যায়। ওটা হচ্ছে ইগল স্কাই ওয়াক, ওখানে স্কাই নেস্টও রয়েছে যেটার জন্য আলাদা করে চার্জ নেয়, সেটা এইখান থেকে যেতে হয়। এখান থেকে হচ্ছে ভিউটা এরকম, যদি ক্যামেরায় দেখা যায়। ওই নিচে থেকে উঠে এলাম, একটা একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মতন ইনক্লাইন হয় এই পর্যন্ত আসলাম আমরা। এখান থেকে ভিউটা পুরো অসাধারণ, অ্যাকচুয়ালি পুরো লঙ্কাভির ভিউটা পাওয়া যাচ্ছে। দূরে যদি কুয়াশা না থাকতো তাহলে আইল্যান্ড আরও বেশি দেখা যেত। আমাদের এখানে আরেকবার স্ক্যান করাতে হবে। কেন? ওকে,
থ্যাংক ইউ। দিস ইজ অ্যাকচুয়ালি স্কাই গ্লাইড, ইউ ডোন্ট হ্যাভ টু ট্রেক ইফ ইউ গট দিস টিকিট। এটা হচ্ছে স্কাই গ্লাইড, মানে একটা ওই ট্রেনের মতন, যেটা আর কি নিয়ে যাবে হচ্ছে ওই নিচে একদম স্কাই ব্রিজের ওখানে। বাট আমি তো এটা বুক করিনি, আমি এখানে ট্রেক করব বলে, কিন্তু ট্রেকিং ভেবেছিলাম, কিন্তু এটা তো টোটালটাই সিঁড়ি, কষ্ট আমার বাড়তে চলেছে। পেনাং থেকে লঙ্কাবি পর্যন্ত অনেকগুলো জায়গায় কিন্তু আমি পুরো হাইক করেছি, আর সেই কারণে পাটা একটুখানি ব্যথা করছে, আর এই বড় ব্যাগটা নিয়ে একটু করে তো কষ্টই। এটা কিন্তু অনেক স্টিপ ট্রেক আর কি, নামার সময় খুব মজা হচ্ছে, ওঠার সময় কিন্তু একদম অসুবিধা হয়ে যাবে। ইটস লাইক মাত্র 200 মিটার হবে হয়তো সিঁড়ি দিয়ে নেমে হেঁটে হেঁটে, এখন 130 মিটার বাকি, মানে আর 70 মিটার এসে পুরো হালাত খারাপ হয়ে গেছে। পেছনে এই যে সিঁড়ি দেখা যাচ্ছে, একদম সোজা খাড়াই সিঁড়ি। হেঁটে হেঁটে এখানে এলাম, স্কাই গ্লাইড স্টেশনটা হচ্ছে এইখানে, বাট দ্য স্কাই ব্রিজ হচ্ছে আমাদের মাথার উপরে এখন। হ্যালো, বলে না অনেকে যে আই সেভ বেস্ট ফর দ্য লাস্ট, ঠিক সেরকমই সব থেকে ভালো জিনিসটা আমি সবার শেষে রেখেছিলাম। অলরেডি আমি বলেছি যে 1 মাস পর এটা খুলেছে, আর এটার জন্য আমার 2 দিনের এখানে ট্রাভেল টাইম আরও বেড়ে গেছে, কারণ এটা জাস্ট আজকেই খুলেছে, নাহলে আমি 18 তারিখে হয়তো বাড়ি চলে যেতাম। এটাই হচ্ছে সেই ব্রিজ যেখানে ডন মুভিরও শুটিং হয়েছে, শাহরুখ খানের সেই লাস্ট ফাইট সিনটা এখানেই হয়েছে। আর এই ব্রিজটা কিন্তু পুরোটাই হ্যাঙ্গিং, মানে এই আমার সাইডে যে এই রোপ ধরনেরগুলো আছে, এই যে এটার উপরে মানে হ্যাং হয়ে আছে, এটা নড়ছে। আমি পৌঁছে গেছিলাম মালয়েশিয়ার সবচেয়ে আইকনিক অ্যাট্রাকশনগুলোর মধ্যে একটাতে। এই ব্রিজটা লঙ্কাবি আইল্যান্ডের জিও পার্কের একটা অংশ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 660 মিটার উচ্চতা ঝুলে থাকা এই ব্রিজটা সত্যিই একটা ইঞ্জিনিয়ারিংয়ের এক মাস্টারপিস। 2005 সালের 27 ফেব্রুয়ারি অফিসিয়ালি পাবলিকের জন্য ওপেন করা হয়েছিল এই ব্রিজটা। আর সবচেয়ে অ্যামেজিং ব্যাপার হলো পুরো ব্রিজের অংশগুলো হেলিকপ্টার দিয়ে পাহাড়ের মাথায় নিয়ে অ্যাসেম্বল করা হয়েছিল। পুরো ব্রিজটা একটা মাত্র জায়েন্ট পাইলনের ওপর ভর করে দাঁড়িয়ে আছে, যার হাইট প্রায় 82 মিটার। এই কার্ভ পেডেস্ট্রিয়ান ব্রিজের দৈর্ঘ্য প্রায় 125 মিটার, আর এটা বিশ্বের লংগেস্ট কার্ভ কেবল স্টে ব্রিজের মধ্যে একটা। এখানে দাঁড়ালে চারপাশে দেখা যায় এন্ডলেস রেন ফরেস্ট, আন্দামান সি, ছোট ছোট আইল্যান্ড, আর ওয়েদার ভালো থাকলে থাইল্যান্ড পর্যন্তও দেখা যায়। সো এতদিনের অপেক্ষা, এতদিনের প্ল্যানিং সব শেষের পর্যায়ে, আর যে জায়গাটার জন্য সবথেকে বেশি এক্সাইটেড সেটাতেও এলাম। খুব ভালো লাগছে জায়গাটা, ব্যাকগ্রাউন্ড তো মারাত্মক, এইদিকে সোজা তাকালে থাইল্যান্ড দেখা যায়। আর এটা হচ্ছে আমাদের মালাক্কা প্রণালী, এটা হচ্ছে স্কাই ব্রিজের এন্ডিং পয়েন্ট, যেই পর্যন্ত মানুষ আসে এখানটা হাঁটাচলা করে ঘুরে বেড়ায়, তারপরে এখান থেকে আবার রিটার্ন ব্যাক টু মেন বেস। অলমোস্ট 1 ঘন্টা কাটানোর পর এবার নিচের দিকে যাই। এখানে কিছু কিছু এরকম গ্লাস ফ্লোর রয়েছে, যেটা থেকে পুরো নিচে দেখা যায়, মানে ইটস লাইক ট্রান্সপারেন্ট ওয়ান, কিন্তু জুতো পরে ওঠা যাবে না, জুতো পরে উঠলে নোংরা হয়, সেই জন্য ওখানে বলেছে প্লিজ জুতো পরে না উঠতে। এরপরে আবার রোপওয়ে করেই ফেরত যাব। অনেক নড়ছে এই জায়গাটা, কারণ এটা পুরোটা হ্যাঙ্গিং, তো এখানে নিচে তো কোনো পিলার নেই, জাস্ট একটা এরকম বাদিকে এই পিলারটা রয়েছে, সেটাই আর কি। এটা হচ্ছে সেই ফ্যামিলি যাদের সাথে এখন আমি এখানে ট্রাভেল করছি। ইটস লাইক তারা ক্যানাডাতে থাকে, কিন্তু এখন সাউথ ইন্ডিয়ায় তাদের মানে ফ্যামিলিরা রয়েছে, সেখান থেকে তারা ঘুরতে এসছে, আর এখানে তারা কিন্তু ভালোই মজা করছে। গুড লাক। সরি, হেভি ট্রাফিক জ্যাম আমাদের সামনে, এমনি উপরে উঠতে গিয়ে দম ফেটে যাচ্ছে, আবার তার উপরে ট্রাফিক জ্যাম। বাপরে। হ্যালো, বাবা এখান থেকে উঠতে তো হালাত খারাপ হয়ে যাচ্ছে। লাইক আমরা ওই নিচে ছিলাম, ওখান থেকে পুরো এরকম জিলেপির মতন হয় ওপরে এলাম, হাঁপিয়ে গেছে পুরোটা, মানে এত স্টিপ ক্লাইম্ব করে করে
পেনাঙেও হেঁটেছি, লাঙ্কাবিতেও কয়েকটা জায়গায় প্রায় হাঁটাই হয়েছে। এটা হচ্ছে স্কাই গ্লাইড, যেটার ভাড়া ছিল 10 রিঙ্গিট। 10 রিঙ্গিট মানে হচ্ছে 200 টাকা। জাস্ট এইখান থেকে শুরু করে ওই প্ল্যাটফর্মটা পর্যন্ত যাবে। তো এইটুখানি আমরা হেঁটে গেছি, কিন্তু এইটুখানিটাই অনেক দম বেরিয়ে গেছে। Thank you so much. Okay, bye. Thank you. It was Yes, nice meeting you. it was my pleasure, man. Thank you for your time for the photo. ওরে বাপরে, বেলায় এলে কত লাইন পড়েছে দেখো। আর্লি মর্নিং আসার এটাই হচ্ছে প্লাস পয়েন্ট। সকাল সকাল স্কাই ক্যাপটা নিয়ে স্কাই ব্রিজে ঘুরে এলাম, আর এখন দেখে মনে হচ্ছে পুরো বৃষ্টি হবে, পুরো মেঘলা হয়ে গেছে। কিন্তু একটা খারাপ জিনিস হচ্ছে, আমাকে তো এখান থেকে স্কুটি চালিয়ে এয়ারপোর্ট যেতে হবে। যদি বৃষ্টি সেরকম হয় আর যদি কন্টিনিউ হতে থাকে তাহলে আমাকে আটকাবে বৃষ্টি। আর দ্বিতীয় হচ্ছে, যদি বৃষ্টি হয়ে যায় তাহলে কাদায় সমস্যা আছে। যাই হোক, এখন এই 3D আর্ট লঙ্কাবিতে আছি। এটা আমার টিকিট প্রাইসের মধ্যে ইনক্লুড ছিল। তো এটাই লাস্ট। ওরিয়েন্টাল ভিলেজে এমনি ঘুরে দেখা যায়, ম্যাক্সিমামটাই শপিং। শপিংয়ের তো খুব বেশি ইচ্ছা আমার নেই, তাই 3D আর্ট লঙ্কাবি এটাই লাস্ট, এটাই দেখে আসি। এটা হচ্ছে মালয়েশিয়ার লার্জেস্ট 3D আর্ট মিউজিয়াম, আর পুরো পৃথিবীর বিগেস্ট 3D আর্ট মিউজিয়ামের মধ্যে অন্যতম। এই মিউজিয়ামটা অবস্থিত ওরিয়েন্টাল ভিলেজের ভেতরেই, মানে কেবিল কার থেকে ঘুরে আসার পর এটাকে এক্সপ্লোর করা যায়। আর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখানে আছে 200-রও বেশি হ্যান্ড প্রিন্টেড 3D আর্টওয়ার্ক। মিউজিয়ামটা অফিসিয়ালি ওপেন হয় 2014 সালে, আর পুরো আর্টওয়ার্কগুলো তৈরি করেছেন ট্যালেন্টেড কোরিয়ান আর্টিস্টরা। প্রতিটা পেন্টিং এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক থাকলে ছবিগুলো একদম রিয়েল মনে হয়। এখানে রিয়ালিটি আর ইলিউশন একসাথে প্রায় মিক্স হয়ে গেছে। মিউজিয়ামের ভেতরে বিভিন্ন থিম জোন রয়েছে, যেরকম অ্যাকোয়াটিক জোন, ফ্যান্টাসি জোন, সাফারি জোন, ইজিপশিয়ান জোন। প্রতিটা রুমই কমপ্লিটলি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স দেয়। এই জায়গাটা ফটো তোলার জন্য একদম আদর্শ জায়গা। আমার এখানে ঘুরতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগেছিল। সময় দিয়ে এটাকে দেখলে দারুণ এনজয় করা যাবে। থ্রিডি আর্ট মিউজিয়াম কমপ্লিট করে বাইরে এলাম। খুব ভালো একটা জায়গা। এটার বিষয়ে বেশি কিছু বলার নেই, কিন্তু একটা কথা বলবো, এখানে একটা 3D লাইট শো হয়, যেটা আমি আমার ফেসবুকে পোস্ট করেছি। ডেসক্রিপশনে আমার ফেসবুকের লিঙ্ক আছে, সেখানে গিয়ে দেখা যেতে পারে। 5 মিনিটের একটা লাইট শো, অ্যান্ড ইট ইজ ভেরি গুড, মানে খুব ভালো লাগবে। কমপ্লিট হয়ে গেল লঙ্কাবি ঘোরা এটার সাথে। এবার ছুটি নেব, নিয়ে এয়ারপোর্টের দিকেই যাব। সকাল সকাল না আসলে এই পরিস্থিতি হবে। সো মেন এরিয়া থেকে বেরিয়ে এলাম। এবার স্কুটিটা নিয়ে ডাইরেক্ট এয়ারপোর্ট। সময় হচ্ছে দুপুর 1টা। 2 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছতে হয়। 5:30টায় ফ্লাইট, মানে 3:30 ধরা যায়। 2 ঘন্টা আরও আছে। আপাতত স্কুটিটা নিয়ে এখান থেকে বেরোই, গরম লাগছে। এখান থেকে তাড়াতাড়ি পালাই, ঝড় উঠেছে, আমার মনে হয় বৃষ্টি নামবে। থ্যাংক ইউ সো মাচ। এখন তাড়াতাড়ি বেরিয়ে পালাচ্ছি, কারণ অলরেডি মেঘলা হয়ে গেছে, পুরো অন্ধকার হয়ে গেল প্রায়। এবার আমার এখান থেকে 11 কিলোমিটার রাস্তা। 11 কিলোমিটার গিয়ে তাড়াতাড়ি করে গাড়িটা দিই, কারণ আমি চাই না বৃষ্টিতে কোথাও আটকে যেতে। আর এখন দুপুর 1:30 বাজে, আধা ঘন্টা এদিক ওদিক করতে করতেই চলে গেল।
আমি আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে যাচ্ছি যাতে এয়ারপোর্টে গিয়ে রেস্ট নিতে পারি, কারণ ভাই সময়ের আগে ডেস্টিনেশনে পৌঁছানো ভালো। যদি বাই চান্স লেট হয়ে যায় আর বৃষ্টি পড়ে কোথাও যদি আমি আটকে যাই তাহলে আর ওখানে পৌঁছাতে পারবো না। ভালো পরিমাণে হাওয়া দিচ্ছে এখন, আর গুড়ি গুড়ি বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে, তাই এখান থেকে পালাও। আমাকে এখান থেকে এয়ারপোর্ট দেখাচ্ছে 13 কিলোমিটার, 20 মিনিট লাগবে। এবার একটুখানি তাড়াতাড়ি চালিয়ে যাই। सर गेट नंबर 2। हाँ ओके, आई कैन गो फ्रॉम हियर। ओके ओके ओके। Sir, I am at gate number 2, but no one is here. Okay, you wait there. Okay, okay, okay. 2 minutes. Okay, Alright. okay, okay, okay. Okay, bye. Okay, first, because I have a paper also. Yeah, it's okay. No, I deposit 60, but madam doesn't have change. Oh. So he take my 10 ringgit more because of the 50. Okay, just wait. I check first. Don't worry. No, no, it's okay. Totally. Thank you so much. It's Okay, very nice to Okay, bye. ride with you. Okay. Okay, there is no immigration, right? I need to immigration in Kuala Lumpur. Kuala Lumpur only. Oh, thank you so much. Bye. Have a good day. Right, sir. থ্যাংক ইউ। কাগজপত্রের কাজ সব কমপ্লিট, এয়ারপোর্টে ঢুকে যাচ্ছে এবার। এখানে এখন বসে থাকার ছাড়া কোনো কাজ নেই আমার। 5:30টায় ফ্লাইট, অলমোস্ট 1 ঘন্টা আগে এখানে গিয়ে ব্যাগ চেক ইন করলেই হয়ে যায়। এটা আমাদের এরিয়ার মলের মতন মনে হচ্ছে, ইটস নট লুক লাইক অ্যান এয়ারপোর্ট। বাইরে সেরকম কিছু নেই, এখানে লিকুয়ার রয়েছে, চকলেটস, নুডলস। Kolkata. To Kolkata. Do I need to collect my bag in Kuala Lumpur again? Kolkata. Direct Kolkata. Yes. Okay. Yeah. Thank you so much. সো বোর্ডিং পাস পেয়ে গেছি দুটোরই, একটা এইখান থেকে কুয়ালালামপুর আর একটা কুয়ালালামপুর থেকে কলকাতার। ব্যাগ ডাইরেক্ট কলকাতাতেই নেব, এখানে আর ব্যাগ নিতে লাগবে না আমার। এই যে জাস্ট এখানে একটা ফ্লাইট এইমাত্র নামলো, এটা একটা এয়ার এশিয়ার ফ্লাইট। আর এই জাস্ট এটা এখান থেকে বোর্ডিং কাউন্টার, মানে বোর্ডিং যখন শুরু হবে এখান থেকে গিয়ে ভেতরে ঢুকে যাবো। আমার গেট নাম্বার যদিও বা 5, ওই যে ওই সাইডে 5 নম্বর গেট দিয়ে। এটা হেভি মজাদার, এত সামনে থেকে। নেমে গেছি কুয়ালালামপুরের টার্মিনাল 1-এ। ঘুম ঘুম পাচ্ছে, শরীরে এনার্জি নেই একদম, এই জন্য খুব ভালো করে হয়তো কথাও বলতে পারছি না। এখানে আবার 3 ঘন্টা ওয়েট করতে হবে, তারপরে পরের ফ্লাইট। ট্রান্সফার কাউন্টার হচ্ছে BCGH। কোথাও ঘুরতে বেরোনোর সময় যতই 24 ঘন্টা জেগে থাকি বা তার বেশি জেগে থাকি, তখন এনার্জি পুরো ফুল থাকে। আর যখন বাড়ি ফিরতে যাই তখন ভালো মতন ঘুম হলেও
মানে বাড়ি ফেরার সময় সেই এনার্জিটা একবারে শেষ। এখন গিয়ে কোথাও একটা বসবো, ট্রান্সফার আগে ইমিগ্রেশনটা করে তারপরে কোথাও একটা বসে রেস্ট নেবো, তারপরে আবার পরের ফ্লাইট। যাই হোক, এখানে বেশি ইনফরমেশন দেওয়ার কিছু নেই। একটা কথা শুধু বলে রাখি, মালয়েশিয়ান এয়ারলাইন্সগুলো টার্মিনাল 1-এ নামায়, আর এখানে টার্মিনাল 1-এ শুধুমাত্র মালয়েশিয়ান এয়ারলাইন্স আর বাটিক এয়ার চলে, আর টার্মিনাল 2-তে এয়ার এশিয়া, ইন্ডিগো যা যা আছে সব টার্মিনাল 2-তে। তো যখন আমি মালয়েশিয়া এসেছিলাম তখন টার্মিনাল 2-তে নেমেছিলাম, আর এখন মালয়েশিয়ান এয়ারলাইন দিয়ে যেহেতু ট্রাভেল করছি তা টার্মিনাল 1-এ। দুটো দুদিকে, ব্যাস এইটুখানি। সময় এখন 7:48 কুয়ালালামপুরের। আর কিছুক্ষণ পর থেকে ভারতের সময় দেখতে পারবো। ভারতে এখন সময় হয়েছে এটা 5:18, আর এখানে বাজে 7:48। অনেকক্ষণ ধরে এই জায়গাটায় বসে আছি, ফাঁকা। আমার গেট নাম্বার হচ্ছে এইদিকে, এখানে H4 আর H6 আছে। প্রথমে যেটা ভাবছিলাম যে G2 আমাকে বলেছিল প্রথমে, পরে চেঞ্জ হবে বলেছিল, আর ঠিক তাই হলো, চেঞ্জ হয়ে গেল। H6 H4 এই গেটে আসতে বললো আমাকে। কিছুক্ষণ আগে একটা জায়গায় আবার নোটিফিকেশন দেখছিলাম যে রাত্রি 10টা বাজের ফ্লাইটটা 9:05 হয়ে গেছে। বুঝতে পারছি না কী হচ্ছে, কিন্তু আমি যখন ফ্লাইট স্ট্যাটাস চেক করলাম গুগলে গিয়ে মালয়েশিয়ান এয়ারলাইন্সের, তখন দেখাচ্ছে 10:05ই আছে। পুরো ফাঁকা এরিয়া, এখানে খুব বেশি দোকানপাট কিছু নেই। আফটার ইমিগ্রেশন দেয়ার ইজ নো সাচ প্লেস টু ইট। খুব বেশি কিছু এখানে নেই, চুপচাপ বসে থাকার কাজ। আর এখানে বসে থেকে থেকে মোবাইলে ফেসবুক দেখা, ইউটিউব দেখা এইসব করছি, কারণ 150 জিবির সিম নিয়েছিলাম, এখনও 30 জিবি পর্যন্ত শেষ হয়নি, তাই বসে বসে টাইম কাটাচ্ছি। এই হচ্ছে এয়ারপোর্টের অবস্থা। এর থেকে তো টার্মিনাল 2 অনেক বেশি ভরা থাকে, এটা টার্মিনাল 1 হাত দেখ পুরো ফাঁকা। এখানে প্রায় 2 ঘন্টার মতন বসেছিলাম, তারপরে ফাইনালি আমাদের বোর্ডিংটা শুরু হলো। আর সময় না বাড়িয়ে আমি তাড়াতাড়ি করে যেতে চাইছিলাম ফ্লাইটের মধ্যে। Ladies and gentlemen, I reminded, kindly be seated and fasten your seatbelt. The aircraft is pushed back now. Please be seated and fasten your seatbelt. ফ্লাইটে বসে গেছি, ধীরে ধীরে পেছনে ফেলে আসছি এই সুন্দর দেশটাকে। সত্যি বলতে এখনও বিশ্বাস হচ্ছে না যে এই ট্রিপটা সত্যিই শেষ হয়ে গেল। কয়েকদিন আগেও যেই রাস্তাগুলো, পাহাড়গুলো, সমুদ্রগুলো আর নতুন নতুন শহরগুলো আমার কাছে শুধু ইউটিউব ভিডিও আর গুগলের ফটো ছিল, আর সেগুলো নিজের চোখে দেখে নিজের মতন করে অনুভব করে আমি আবার নিজের দেশে ফিরছি। জানি না আবার কোনোদিন এই দেশে আসতে পারবো কি না, আবার এই বড় বড় বিল্ডিং, এই আইল্যান্ড, এই রাতের শহরগুলো নিজের চোখে দেখতে পারবো কি না। কিন্তু একটা জিনিস আমি নিশ্চিত জানি, এই 10 দিনে আমি আমার জীবনের একটা অনেক বড় স্বপ্ন পূরণ করেছি। একজন সাধারণ মিডল ক্লাস ছেলে হিসাবে বিদেশে সোলো ট্রিপ করা, নতুন দেশ এক্সপ্লোর করা, নিজের টাকায় নিজের স্বপ্নকে পূরণ করা, এটা আমার কাছে শুধু একটা ট্যুর না, একটা ইমোশন। এই জার্নিটা আমাকে অনেক কিছু শিখিয়েছে, অনেক নতুন জায়গা দেখিয়েছে, নিজেকে নতুনভাবে চিনিয়েছে। ধন্যবাদ মালয়েশিয়া এই মেমোরিগুলোর জন্য। রাত্রি এখন 12:15 আর নেমে গেছি কলকাতা এয়ারপোর্টে। ইমিগ্রেশনে সবার ফার্স্ট আমি ছিলাম, কারণ আমি দৌড়ে দৌড়ে বেরিয়েছি। আর এয়ারপোর্টে এসে সবার প্রথম যার সাথে দেখা, সে হচ্ছে আমার এই পুরনো বন্ধু, যে আমাকে যাওয়ার সময় আমার সাথে রাত জেগে আমাকে সাহায্য করেছে, আর ঠিক আসার সময়ও আমাকে রিসিভ করেছে। এই হচ্ছে সত্যিকারের বন্ধুত্ব। একটা ডেয়ারি মিল্ক খাওয়াবো, কথা দিলাম। কাজের জায়গা থেকে শুরু করেছিলাম, কাজের জায়গাতেই শেষ করলাম, আর যেই বন্ধুর সাথে শুরু করেছিলাম সেই বন্ধুর সাথেই শেষ করলাম আমার এই ট্রিপটা। মনে দুঃখ লাগছে এত তাড়াতাড়ি ট্রিপ শেষ হয়ে গেল। 10 দিন কম নয়, কিন্তু তাও আমার কাছে অনেক কম। আবার ইনকাম করতে হবে, আবার কোথাও যেতে হবে, তার আগে কিছুটা সময় আবার নিজেকে স্বস্তি দিতে হবে। 12টা বাজতে আর মাত্র কিছুটা সময় বাকি। বন্ধুটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছি, আরও বন্ধুরা বাইরে দাঁড়িয়ে আছে। আমার বাইকটাকে বাড়ি থেকে আনা করিয়েছি আমার বন্ধুদেরকে দিয়েই, যে প্রথমে বাইক নিয়ে আয়, বাইক নিয়ে তারপরে আমি বাড়ি যাবো, কারণ এখান থেকে বেকার আর খরচা করবো না।